গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে 50 ফিলিস্তিনি প্রাণহানি, এক মুঠো খাবারের জন্য উপত্যকায় চলছে অভুক্ত বাসিন্দাদের হাহাকার। অন্তত 5টি মিসাইল উৎপাদন কেন্দ্রের সক্ষমতা বাড়াচ্ছে মস্কো। স্যাটেলাইট ছবি প্রকাশ। রাশিয়ার অভ্যন্তরে হামলা ইস্যুতে মার্কিন সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ। $184 বছরের পুরনো চুক্তি বাতিলে উত্থাপিত বিলের বিরুদ্ধে নিউজিল্যান্ডে মাউরি সম্প্রদায়ের র্যালি, নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় মানুষের ঢল। ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজাবাসী। 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 50 ফিলিস্তিনির। উপত্যকা জুড়ে ব্যাপক বোমা হামলা করছে আইডিএফ এর সেনারা। বোমার বিস্ফোরণে কামাল আদওয়ান হাসপাতালের সামনে শুধু একটি বাড়িতেই প্রাণ গেছে 17 জনের। নুজেইরাত আল বুরেজি শরণার্থী শিবির, বেইত লাহিয়া সহ বিভিন্ন এলাকায় নির্বিচারে চলছে বিমান থেকে হামলা। বেসামরিক নাগরিকদের টার্গেট করেই চলছে অভিযান। 1 বছরের বেশি সময় ধরে চলমান এই আগ্রাসনে প্রাণহানি 44,000 ছুঁই। আহত ছাড়িয়েছে লাখের ঘর। এক মুঠো আটা বা শস্য পেতে রীতিমতো কাড়াকাড়ি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাতাহাতি করেও অনেকের ভাগ্যে জুটছে না খাবার। ত্রাণ সংকটে গাজায় চরমে পৌঁছেছে মানবিক বিপর্যয়। উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। তাছাড়া ত্রাণের আশায় আশাদের উপরেও চলছে নিয়মিত হামলা। মঙ্গলবারও প্রাণ গেছে 20 জনের। সে পরিস্থিতিতে ইসরায়েলের পার্লামেন্ট জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর কার্যক্রম বন্ধে বিল পাশে উঠেছে নিন্দার ঝড়। সামান্য 1 বস্তা আটার জন্য দীর্ঘ এই লাইন, হুড়োহুড়ি। দিনকে দিন উপত্যকা জুড়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে দুর্ভিক্ষ। সপ্তাহ জুড়ে অভুক্ত বেশিরভাগ বাসিন্দা। মানবিক বিপর্যয় এত চরমে পৌঁছেছে যে কালে ভদ্রে ত্রাণের গাড়ি প্রবেশ করলেই শুরু হয় কারাকারি। UNRW আর WFPর খানেক ত্রাণবাহী ট্রাকে লুটপাট হয়েছে। গেল কয়েক মাস ধরে ভোর 5টায় এখানে অপেক্ষা করি শুধু একটু আটার জন্য। প্রায় প্রতিদিনই খালি হাতে ফিরতে হয়। খাবারের অভাবে ধুকে ধুকে মরছি আমরা। না আছে কোনো সবজি, না অন্য কিছু। আমার কাছে এখন জীবনের সংজ্ঞা এই ত্রাণের আটা। 1 বস্তা আটার দাম $107। যুদ্ধবিধ্বস্ত গাজায় কার কাছে আছে সে সামর্থ্য? পরিস্থিতি খুবই কঠিন। মানবিক সংস্থাগুলোর ওপরই পুরোপুরিভাবে নির্ভরশীল গাজার মানুষ। ঢুকতে পারছে না পর্যাপ্ত ত্রাণ, আর যেটুকুই বা ঢুকছে তা সংগ্রহেও নিতে হচ্ছে জীবনের ঝুঁকি। মঙ্গলবারও ত্রাণবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বেঁচে থাকার ন্যূনতম অবলম্বন সংগ্রহে গিয়ে প্রাণ হারিয়েছেন 20 ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে গাজার মানবিক বিপর্যয় নিয়ে শঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। গাজার 21 লাখ বাসিন্দাই জীবন ধারণের জন্য পুরোপুরিভাবে নির্ভরশীল UNRW এর ওপর। সংস্থাটির কার্যক্রম বন্ধে ইসরায়েলের পার্লামেন্টে বিল পাশে উঠেছে নিন্দার ঝড়। নেসেটের বিল অনুযায়ী আর মাত্র 3 মাস পর গাজায় সব ধরনের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে UNRWA। যে কোনো উপায়ে এই বিলের বাস্তবায়ন বন্ধ করতে হবে, কারণ আর কোনো সংস্থা উপত্যকায় সহায়তা কার্যক্রম চালাতে প্রস্তুত নয়। তাহলে ফিলিস্তিনিদের ত্রাণ দেওয়ার দায়বর্তায় নেতানিয়াহু প্রশাসনের উপরই। প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের কি কোনো প্ল্যান বি আছে? গত বছর 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানে UNRW এর কর্মীদের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ তোলে ইসরায়েল। এই অজুহাতে গাজায় সংস্থাটির কার্যক্রম বন্ধে গেল 28 অক্টোবর বিলও পাশ করে তেল আবিব। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। হিজবুল্লাহ তেল আবিব পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে লেবাননের 2 প্রান্তে। ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট, মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে অনেকগুলো মিসাইল প্রবেশ করেছে তেল আবিব সহ বিভিন্ন স্থানে। উত্তরে সাফারাম শহরে দূরপাল্লার মিসাইলের টার্গেট হয়েছে একটি বহুতল ভবন। আগুন ধরে যায় সেটিতে। হামলায় নিহত হয়েছে 1 নারী, আহত হয় 6 জন। শুরুতে একটি দূরপাল্লার সারফেস টু সারফেস মিসাইল ঠেকানোর দাবি করলেও পরবর্তীতে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে তেল আবিব। লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। বৈরুতে 2 দিনে 3য় দফা হামলায় টার্গেট হয়েছে স্পর্শকাতর এলাকা। একটি বাড়িতে বোমা বর্ষণে নিহত হয়েছে 5 জন, আহত অন্তত 24 জন। পার্লামেন্ট জাতিসংঘের স্থানীয় কার্যালয়, বেশ কয়েকটি দূতাবাস রয়েছে ওই এলাকায়।
লেবাননের যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে পদ্ধতিগত অভিযান চালিয়ে যাবে ইসরায়েল, এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনায় যখন অগ্রগতির কথা শোনা যাচ্ছিল, তখনই আশায় পানি ঢাললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। চুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে হিজবুল্লাহ ও লেবানিজ সরকার। সোমবার যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করবে বলেও জানিয়েছে তারা। ইসরায়েল হিজবুল্লাহ মধ্যস্থতায় মঙ্গলবার বৈরুত সফর করছেন মার্কিন প্রতিনিধি আমোস হোচেস্টেইন। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বরাতে চুক্তি নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছিল বিভিন্ন গণমাধ্যম। এবার গাজা ইস্যুতে উত্তেজনা ছড়ালো ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটে। অধিবেশন চলাকালে নেতানিয়াহুকে সিরিয়াল কিলার আখ্যা দেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক ও হাদাস তাআল দলের প্রধান আইমন ওদেহ। বলেন, নেতানিয়াহু গত ৩০ বছর ধরে শান্তি বিরোধী কাজ করছেন। গাজায় হাজার হাজার শিশু নিহতের তথ্য তুলে ধরেন তিনি। তার বক্তব্যের সময় উত্তপ্ত হয়ে ওঠেন নেসেট। স্পিকারের নির্দেশে তাকে মঞ্চ থেকে সরিয়ে নেয় ৩ ব্যক্তি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরতে স্পিকারের সমালোচনা করে একটি পোস্টও দেন তিনি। অবশেষে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার কথা স্বীকার করল ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে একথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। ভাষ্য, তেল আবিবের হামলায় ক্ষুণ্ণ হয়েছে তেহরানের মিসাইল উৎপাদন সক্ষমতা। জানান, তেহরানের পারমাণবিক কর্মসূচিও ছিল এই হামলার লক্ষ্য। সম্প্রতি পারমাণবিক কর্মসূচিতে হামলা নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমের অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে নেতানিয়াহুর দাবি, পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি গোপন করেনি তারা। গত 1 বছর ধরেই চরম উত্তপ্ত ইরান ইসরায়েল সম্পর্ক। এপ্রিলের পর গত অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালায় ইরান। জবাবে তেহরানের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তেল আবিব। গেল মাসে ইরানের পারমাণবিক কর্মসূচিতে আঘাত করেছে ইসরায়েল। এটা কখনো গোপন ছিল না, এটা তো শুরুতেই প্রকাশ করেছে তেল আবিব। রাশিয়ার অভ্যন্তরে হামলায় ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন মিসাইল ব্যবহারের অনুমতি নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন প্রকাশ পেল নতুন তথ্য। নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার আরও সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে মস্কো। ব্যাপক হারে মিসাইল উৎপাদন বাড়ানোর তোড়জোড়ও শুরু করেছে দেশটি। এদিকে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেছে স্লোভাকিয়া। যদিও পোল্যান্ডের দাবি, সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। রাশিয়ার মিসাইল উৎপাদন কেন্দ্রগুলোর এসব স্যাটেলাইট ইমেজ মেক্সা টেকনোলজির বিশ্লেষণে দেখা যায় অন্তত 5টি সলিড ফুয়েল চালিত মিসাইল ইঞ্জিন কারখানার পরিধি বাড়াচ্ছে মস্কো। বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের উৎপাদন ব্যাপক বাড়ানোর যে পরিকল্পনা তা এরই মধ্যে বাস্তবায়ন শুরু করেছে দেশটি। ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে নিজেদের দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে যখন উত্তেজনার পারদ চড়িয়েছে যুক্তরাষ্ট্র, তখন সামনে আসছে রাশিয়ার অস্ত্র ভান্ডার আরও শক্তিশালী করার তথ্য। সাইবেরিয়া, রোস্তভ, মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও পার্ম এলাকায় অবস্থিত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর সংস্কার করা হচ্ছে বলে দাবি ইউরোপীয় গবেষকদের। এদিকে কিয়েভকে রুশ ভূখণ্ডে হামলার জন্য দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি নিয়ে মার্কিন প্রশাসনের সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ। এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছে স্লোভাকিয়া। আর ওয়াশিংটনের পক্ষে সাফাই গেছে পোল্যান্ড। দেশটির দাবি, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন জো বাইডেন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আমি দ্বিমত পোষণ করছি। রাশিয়ার অভ্যন্তরে মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতির অর্থ হল শান্তি আলোচনার পথে বাধা তৈরি করা। আমি আমার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, কোনো আন্তর্জাতিক ফোরামে তারা যেন এই সিদ্ধান্তকে সমর্থন না দেয়। আমি প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। প্রতিরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার অধিকার আছে ইউক্রেনের। ফ্রন্টলাইন থেকে রুশ সেনাদের দূরে সরাতে চাপ প্রয়োগের বিকল্প নেই। আমি বিশ্বাস করি জো বাইডেনের এটি একটি অতি প্রয়োজনীয় পদক্ষেপ। যদিও রুশ ভূখণ্ডে হামলায় দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি নিয়ে এখনো মুখে কুলু পেটে আছে যুক্তরাষ্ট্র, দেশটির পক্ষ থেকে এই পদক্ষেপের সত্যতা নিশ্চিত করা হয়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে গেল সুউচ্চ নাগরদোলা। শূন্যে ভাসিয়ে রাখল 20 জনের বেশি আরোহীকে। রোমাঞ্চপ্রিয় মানুষরা এবার বাস্তবেই পড়লেন ঝুঁকির মুখে। যা ঘটল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বিনোদন কেন্দ্রে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের নর্থসবেরি পার্কে হঠাৎই ঘটে শ্বাসরুদ্ধকর এক ঘটনা। সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে চালু হওয়ার কিছুক্ষণ পর মাঝপথেই বন্ধ হয়ে যায় পার্কের বিশাল আকৃতির স্বয়ংক্রিয় নাগরদোলাটি।
পার্কে বেড়াতে এসে এই দোলনায় চড়ে বসে 20 জনেরও বেশি রোমাঞ্চ সন্ধানী ব্যক্তি। এরপর ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল অবস্থায় ভূমি থেকে কমপক্ষে 15-20 ফিট উপরে ঝুলে থাকে তারা। তাদের সহায়তায় এগিয়ে আসে পার্কের কর্মীরা। ধীরে ধীরে উদ্ধার করা হয় নাগরদোলায় আটকে থাকা যাত্রীদের। এ ঘটনায় বেশ অনেকটা সময় সিটের সাথে বাঁধা অবস্থায় নাগরদোলায় বসেছিলেন তারা। অনেকে আবার বেশ উপভোগও করেছেন উত্তেজনাপূর্ণ এই মুহূর্তটি। সাবরিনা নুসরাত, যমুনা। মাউরি সম্প্রদায়ের অধিকার রক্ষার দাবিতে উত্তাল নিউজিল্যান্ডের রাজধানী। 184 বছরের পুরনো চুক্তি বাতিলে পার্লামেন্টে উত্থাপিত বিলের বিরোধিতায় রাজপথে নেমেছেন প্রায় 40,000 মানুষ। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে রাজধানীতে জড়ো হন আন্দোলনকারীরা। 9 দিনের পদযাত্রার সমাপ্তি হয় ওয়েলিংটনে পার্লামেন্টের সামনে। শুধু নৃগোষ্ঠীর সদস্যরাই নন, ঐতিহ্যবাহী বিলের পক্ষে আওয়াজ তোলেন সর্বস্তরের কিউইরা। হাতে মাউরিদের পতাকা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, গায়ে ঐতিহ্যবাহী পোশাক, প্রতিবাদী স্লোগান আর হাক্কা ডান্স। মাউরিদের অধিকার রক্ষার আন্দোলনে যোগ দিতে ওয়েলিংটনের রাস্তায় মানুষের ঢল। ওয়েটাঙ্গি চুক্তি বাতিলে কিউই পার্লামেন্টে তোলা বিলের বিরোধিতায় 9 দিন আগে পদযাত্রা শুরু করে মাউরি সহ নিউজিল্যান্ডের আরও কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। দেশের নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে মঙ্গলবার রাজধানীতে পৌঁছায় বিক্ষোভকারীরা। পার্লামেন্টের সামনে অবস্থান নেয় তারা। 24 ঘন্টার জন্য আমাকে বহিষ্কার করা হতে পারে, পার্লামেন্টের গেট দিয়ে ঢুকতে না দিতে পারে, কিন্তু পরদিনই আমার গোষ্ঠীর 1 লাখ মানুষ মাথা উঁচু করে পতাকা নিয়ে এখানে হাজির হয়েছে। এদেশে আমাদের অধিকার খর্ব আর সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণে। প্রতিবাদ র্যালিতে অংশ নেন শহরের মেয়রও। উপস্থিত ছিলেন আলোচিত মাউরি আইন প্রণেতা হানা রাওহেতি। আমরা নিশ্চিত করতে চাই যা কেড়ে নেওয়া হয়েছে তা ছেড়ে দেব না। আমাদের ঐতিহ্য সংস্কৃতির জন্য লড়ব। মাউরি গোষ্ঠীকে সমর্থন দিতে এখানে এসেছি, কারণ তাদের কাছে তাদের ভূমি গুরুত্বপূর্ণ। 1840 সালে উপনিবেশ স্থাপনের সময় জমির অধিকার সংক্রান্ত একটি চুক্তি হয় ব্রিটিশ রাজ ও নিউজিল্যান্ডের আদিবাসী মাউরিদের মধ্যে, যেটি ওয়েটাঙ্গি চুক্তি নামে পরিচিত, যেখানে দেশের শাসন কার্য পরিচালনার নির্দেশনা রয়েছে। এতদিন তা অনুসরণ করা হলেও সম্প্রতি জোট সরকারের শরিক একটি দল চুক্তিতে পরিবর্তনের জন্য বিল উত্থাপন করে। এরপরই শুরু হয় উত্তেজনা। গত সপ্তাহে এ সংক্রান্ত বিলে ভোটাভুটির সময় পার্লামেন্টে ঐতিহ্যবাহী হাক্কা ডান্সের মধ্য দিয়ে প্রতিবাদ জানান মাউরি আইন প্রণেতারা। অবশ্য বিলটি পাশে প্রয়োজনীয় সমর্থন আদায় হয়নি এখনও। নিউজিল্যান্ডের 53 লাখ জনগোষ্ঠীর প্রায় 20 ভাগই মাউরি, তবে এখনও বিভিন্ন নাগরিক অধিকার থেকে বঞ্চিত তারা। ডরথি দাস্ট্রেন, যমুনা নিউজ। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পেলেন হরিণী আমারাসুরিয়া। সোমবারই তাকে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়কে। স্কটল্যান্ড ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে ডক্টরেট করা হরিণী শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। এদিকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন প্রেসিডেন্ট। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন বিজিতা হেরাত। বৃহস্পতিবার পার্লামেন্ট সদস্যরা স্পিকার নির্বাচন করবেন। গত সপ্তাহে আগাম নির্বাচনে 225 আসনের মধ্যে 159টিতে জয় পায় প্রেসিডেন্টের জোট এনপিপি। ভয়াবহ বায়ু দূষণে বিপর্যস্ত ভারত। রাজধানী দিল্লি সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ঘন কুয়াশা আর ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো দিল্লি। বৈশ্বিক আবহাওয়া সূচক AQI অনুযায়ী শহরটির বাতাসের মান 495, যা সবচেয়ে বাজে অবস্থার নির্দেশক। কোনো কোনো স্থানে এই সূচক পৌঁছেছে 500 পর্যন্ত। বিপজ্জনক আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট ও রেল চলাচল। ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ঘন কুয়াশায় দেখা দিয়েছে তীব্র যানজট। দূষণ ছড়িয়েছে অমৃতসর, চণ্ডীগড়, হরিয়ানা সহ অন্যান্য রাজ্য। তানজানিয়ায় ভবন ধসে প্রাণ গেছে কমপক্ষে 13 জনের, আহত আরও অনেকে। সোমবার এই তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। শনিবার স্থানীয় সময় সকালে বাণিজ্যিক নগরী দার এস সালামে হয় এই দুর্ঘটনা। চাপা পড়ে বহু মানুষ। সবশেষ পাওয়া খবর পর্যন্ত উদ্ধার করা হয়েছে কমপক্ষে 80 জনকে। এখনও উদ্ধার কাজ চলছে। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী। চাপা পড়া প্রত্যেককে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
নিউ ইয়র্কের ম্যানহাটনে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে 2 জন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি বর্তমানে রয়েছে পুলিশি হেফাজতে, যদিও এখনও প্রকাশ করা হয়নি তার নাম পরিচয়। 51 বছর বয়সী ওই মার্কিনী আদতে একজন চালচুলোহীন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আনুমানিক 2 থেকে আড়াই ঘন্টা ধরে ম্যানহাটনে ঘুরছিলেন তিনি। পথে পৃথক 3 স্থানে 3 পথচারীকে ছুরিকাঘাত করেন। সবশেষ ব্যক্তি আঘাত করার সময় এক গাড়ি চালকের নজরে পড়ে ঘটনাটি। তাৎক্ষণিক পুলিশে খবর দেন ওই ড্রাইভার। ঘটনাস্থলে পৌঁছে আততায়ীকে আটক করে পুলিশ। ছোড়া হয় এক ঝাঁক ড্রোন, যার মধ্যে খুব অল্প সংখ্যকই বহন করে ওয়ারহেড বা বিস্ফোরক। বাকিগুলো ডিকয় বা ছদ্মবেশী। কিন্তু শত্রুপক্ষের বোঝার কোনো উপায় নেই কোনটি আসল আর কোনটি ডিকয়। ফলে সবগুলোকেই ধ্বংসের চেষ্টা করতে হয় তাদের। ব্যবহার করে ফেলতে হয় হিসেব করে রাখা মিসাইল। এভাবেই ইউক্রেনে অপারেশন ফলস টার্গেট চালায় রাশিয়া। শত্রুপক্ষ ইউক্রেনের মজুতকৃত মিসাইল খরচ করিয়ে প্রতিরোধ সক্ষমতা দুর্বল করা এই কৌশলের লক্ষ্য। কিয়েভের এই আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে রাশিয়ার ড্রোন হামলায়। প্রায় প্রতিদিনই ইউক্রেনের কোনো না কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার ড্রোনের আঘাতে। জরিপ বলছে গত 3 মাসে ইউক্রেনে ড্রোন হামলা বেড়েছে 80% বেশি। শুধু অক্টোবরেই ইউক্রেনীয় ভূখণ্ডে আঘাত হেনেছে রাশিয়ার প্রায় 2000 ড্রোন। তাই দিনকে দিন জেলেন্সকি প্রশাসনের জন্য আতঙ্ক হয়ে উঠছে মস্কোর ড্রোন। এরই মধ্যে সামনে এসেছে নতুন তথ্য। ইউক্রেনে হামলা চালাতে রাশিয়ার সেনারা ব্যবহার করছে নতুন এক সমর কৌশল, অপারেশন ফলস টার্গেট। বিশেষ এই কৌশলে একগুচ্ছ ডিকোয় বা ছদ্মবেশী ড্রোন ছড়ে রাশিয়া, যেগুলো ধ্বংস করতে মজুত করা মিসাইল ব্যবহার করে ফেলে ইউক্রেনের সেনারা। পরে মিসাইল মজুত কমে গেলে ছোড়া হয় প্রাণঘাতী থার্মোবারিক ড্রোন। ওদের হামলার প্যাটার্ন অনেকটা এরকম। শুরুতে একগুচ্ছ শহীদ ড্রোন ছোড়ে, যার বেশিরভাগই ডিকয়। তবে এর মধ্যে আসল বিধ্বংসী ড্রোনও থাকতে পারে। উদ্দেশ্য অকারণে ইউক্রেনের মিসাইল খরচ কমানো। এর কয়েক ঘন্টা পর মিসাইল দিয়ে হামলা করে, যাতে সে সময় মিসাইল সংকটে প্রতিরোধ করা সম্ভব না হয়। বার্তা সংস্থা এপির তথ্য মতে রাশিয়া থেকে ইউক্রেনে যে পরিমাণ ড্রোন ছোড়া হয় তাদের 75%ই ডিকয় ড্রোন। ইউক্রেনের সেনাবাহিনী বলছে এসব ড্রোনের কেবল 6%ই আঘাত হানতে পেরেছে টার্গেটে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানি ঘটাতে এই অল্প সংখ্যক ড্রোনই যথেষ্ট, এমনটাও ভাষ্য তাদের। ডিকয় ও আসল থার্মোবারিক ড্রোনের মধ্যে পার্থক্য করতে পারে না রাডার বা শার্প শুটারের মতো প্রযুক্তি। তাই রাশিয়ার এই ফাঁদের বিষয়ে জানলেও তাতে পা দেয়া ছাড়া আর কোনো উপায় নেই ইউক্রেনের কাছে। জরিপ বলছে নভেম্বরের প্রথম সপ্তাহে দিনে 20 ঘন্টায় এয়ার অ্যালার্টের অধীনে ছিল কিয়েভ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।